নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়মের বর্তমানে পরিবর্তন করা হয়েছে। কোন কোন নিয়মের এক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে, এই নতুন নিয়ম কবে থেকে কার্যকরী হতে চলেছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশানে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে। সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেকের মধ্যে এই প্রশ্নটি ঘোরাফেরা করে যে সরকারি কর্মীদের পেনশন কি বন্ধ হয়ে গেছে। এর উত্তর হলো না। রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্তমানে পুরনো পেনশন স্কিম, যেটাকে ওল্ড পেনশন স্কিম বলা হয়, সেটি চালু আছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মী সহ অন্যান্য রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিউ পেনশন স্কিম অর্থাৎ এনপিএস যেটাকে বলা হয় সেটি চালু আছে। তাই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যেহেতু ওল্ড পেনশন স্কিম চালু আছে, তাই বলা যায় যে রাজ্য সরকারি কর্মীদের পেনশন এখনও বন্ধ হয়নি এবং এখনও পর্যন্ত সেই পেনশনটি চালু আছে। এবার আমরা জানবো পেনশনের ক্ষেত্রে সর্বনিম্ন পেনশনের পরিমাণ এবং সর্বোচ্চ পেনশনের পরিমাণ কত। বর্তমানে রোপা 2019 অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মচারীর পেনশনের ক্ষেত্রে সর্বনিম্ন পেনশনের পরিমাণ হলো 9,000 টাকা এবং সর্বোচ্চ পেনশনের পরিমাণ হলো, আপনি অবসর গ্রহণ করার সময় আপনার যে লাস্ট বেসিক পেটা থাকবে সেই লাস্ট বেসিক পের 50%। অর্থাৎ আপনার যদি লাস্ট বেসিক পের অবসর গ্রহণ করার সময় 60,000 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক পেনশন হবে 30,000 টাকা। তাহলে এর সর্বোচ্চ পেনশনের পরিমাণ হবে তখন 30,000 টাকা। যেহেতু বর্তমানে সর্বোচ্চ বেসিকের পরিমাণ এখন 1,25,000 টাকা পর্যন্ত, তাই ধরা যায় যে বর্তমানে সর্বোচ্চ বেসিক পেনশন হবে তার 50% অর্থাৎ 62,500 টাকা পর্যন্ত। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেনশন কমিউটেশন কি এবং পেনশন কমিউটেশন করার ফলে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কত টাকা পেনশন কমিউটেশন করার পর পেতে পারে। দেখুন, এর উত্তর হলো পেনশনের একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি সরকারকে সেল করলেন এবং তার বাবদ আপনি এককালীন একটি অর্থ পেলেন, সেই অর্থ পাওয়াটাকে বলা হয় পেনশন কমিউটেশন। অর্থাৎ আপনি ধরুন অবসর গ্রহণ করার সময় আপনার যে বেসিক পেনশনটি দাঁড়ালো সেই বেসিক পেনশনের একটি নির্দিষ্ট পোর্শন, যার ম্যাক্সিমাম হলো 40% পর্যন্ত আপনি সরকারকে সেল করতে পারেন, অর্থাৎ সেটাকে কমিউট করতে পারেন এবং এর ফলে আপনি 40% মানে পেনশনটি কম নিতে পারেন প্রতি মাসে এবং সেটি যেহেতু সেল করছেন, সেই সেল করার জন্য এককালীন বাবদ আপনি একটি মোটা রকমের অর্থ হাতে পেতে পারেন। বর্তমানে আপনি আপনার বেসিক পেনশনের ম্যাক্সিমাম 40% এই পোর্শন কমিউট করতে পারেন এবং 40% পেনশন কমিউট করার ফলে যে কমিউটেশন অ্যামাউন্ট আপনি পাবেন সেটি নির্ণয়ের ফর্মুলাটা হলো কমিউট অ্যামাউন্ট গণিত 8.194 গণিত 12। অর্থাৎ ধরা যাক আপনি অবসর গ্রহণ করার সময় আপনার যদি 30,000 টাকা বেসিক পেনশন দাঁড়ায় অবসর গ্রহণ করার পর, তাহলে সেক্ষেত্রে আপনি তার 40% যদি সেল করে থাকেন, তাহলে 30,000 টাকার 40% অর্থাৎ 12,000 টাকা হবে আপনার কমিউটেশন অ্যামাউন্ট এবং এই 12,000 টাকা গণিত 8.194 গণিত 12 অর্থাৎ 11,79,936 টাকা আপনি এককালীন অর্থ হিসাবে পাবেন পেনশন কমিউটেশন ভ্যালু বাবদ এবং প্রত্যেক মাসে মাসে 12,000 টাকা আপনার পেনশন থেকে আপনি কম পাবেন। এবার আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হলো, একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণ করার সময় তিনি পেনশন কমিউটেশন যদি করে থাকেন, তাহলে সে পেনশন কমিউটেশনের যে অ্যামাউন্টটি অর্থাৎ প্রতি মাসে মাসে যে পরিমাণ টাকাটি তার কাটা হচ্ছে, সেই অ্যামাউন্টটি কি কখনো ফেরত পেতে পারেন? এর উত্তর হলো হ্যাঁ, আপনি অবশ্যই পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার অবসর গ্রহণ করার 15 বছর পর আপনার পুনরায় সেই কমিউটেশন অ্যামাউন্টটি আপনার পেনশনের সাথে যুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বর্তমানে 60 বছর বয়সে অবসর গ্রহণ করে থাকেন এবং 60 বছর বয়সে আপনি পেনশন কমিউট করে থাকেন, তাহলে সেই কমিউটেশন ভ্যালুটি আবার আপনি যখন 75 বছর বয়সে পদার্পণ করবেন, তখন 75 বছর বয়সে আপনার মূল পেনশনের সঙ্গে সেই কমিউটেশন অ্যামাউন্টটি যুক্ত হয়ে যাবে অটোমেটিক। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ধরুন আপনি একজন সরকারি কর্মচারী পেনশন কমিউট করলেন অবসর গ্রহণ করার পর, কিন্তু 15 বছর কমপ্লিট হওয়ার আগেই যদি আপনার কোনো কারণে দুর্ভাগ্যবশত মৃত্যু ঘটে থাকে, তাহলে ফ্যামিলি পেনশনারের পেনশন থেকে কি এই অ্যামাউন্টটি প্রতি মাসে মাসে কাটা হবে?
এর উত্তর হলো না। আপনি পেনশন কমিউট করার পর যদি 15 বছর কমপ্লিট করার আগেই আপনার মৃত্যু ঘটে থাকে, তাহলে ফ্যামিলি পেনশনারের পেনশন থেকে প্রতি মাসে মাসে এই কমিউটেশন অ্যামাউন্টটি কাটা হবে না। এবং এমনকি ফ্যামিলি পেনশনারকেও যে এককালীন প্রাপ্ত যে অর্থ পেয়েছিলেন মূল পেনশনধারী, সেই অর্থেরও কোনো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ফেরত দিতে হবে না সরকারকে। অর্থাৎ এককালীন প্রাপ্ত অর্থেরও কোনো অ্যামাউন্ট ফেরত দিতে হবে না এবং কমিউটেশন অ্যামাউন্টটি প্রতি মাসে মাসে কাটা হবে না ফ্যামিলি পেনশনের ফ্যামিলি পেনশন থেকে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পারলাম। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একজন সরকারি কর্মী অন্ততপক্ষে কত বছর চাকুরি করে থাকলে তিনি পেনশন পাওয়ার জন্য যোগ্য। দেখুন, সাধারণ নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মী যদি অন্ততপক্ষে 10 বছর চাকুরি করে থাকেন এবং তারপর অর্থাৎ 10 বছর চাকুরি করার পর যদি তার অবসরের বয়স চলে আসে এবং তিনি বয়সের কারণে অবসর গ্রহণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু 10 বছর চাকুরি করার জন্যই কিন্তু পেনশনের জন্য যোগ্য। কিন্তু যদি তিনি 10 বছর চাকুরি করার পর তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন, অর্থাৎ তার অবসরের বয়স কমপ্লিট হওয়ার আগেই তিনি যদি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে তাকে কিন্তু পেনশন প্রদান করা হবে না। অর্থাৎ সহজভাবে বোঝাতে গেলে ধরুন একজন সরকারি কর্মী যদি 48 বছর বয়সে চাকুরিতে যোগদান করে এবং 60 বছর বয়সে তিনি যদি চাকুরি থেকে অবসর গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তার 12 বছরের সময়কাল এর জন্য কিন্তু তাকে পেনশন প্রদান করা হবে। কিন্তু তিনি যদি একজন সরকারি কর্মী 40 বছর বয়সে চাকুরিতে যোগদান করলেন, কিন্তু 55 বছর বয়সে তিনি যদি স্বেচ্ছা অবসর গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু 15 বছর হয়ে থাকলেও তাকে কিন্তু স্বেচ্ছা অবসরের জন্য পেনশন প্রদান করা হবে না। স্বেচ্ছা অবসরের জন্য অন্ততপক্ষে তাকে 20 বছর চাকরি করতেই হবে, তারপর স্বেচ্ছা অবসর গ্রহণ করে থাকলেও তাকে কিন্তু পেনশন প্রদান করা হবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেনশনের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় ফুল পেনশন কথাটি। এই ফুল পেনশন কি এবং কত বছর চাকুরি করে থাকলে ফুল পেনশনের সুবিধাটা পাওয়া যায়? দেখুন, ফুল পেনশন হলো আপনি অন্ততপক্ষে 20 বছর চাকুরি করার পর আপনার চাকুরিরত সময়ের যে লাস্ট বেসিক পেটা থাকবে তার অন্ততপক্ষে 50% অ্যামাউন্ট আপনার বেসিক পেনশন হিসাবে ধার্য করা হবে এবং এটিই একজন সরকারি কর্মীর সর্বোচ্চ পেনশনের পরিমাণ হবে। এবং আপনি যদি 20 বছর চাকুরি করে থাকেন তাহলে আপনি ফুল পেনশনের জন্য যোগ্য। অর্থাৎ সহজ ভাষায় বোঝাতে গেলে ধরুন আপনি 60 বছর বয়সে অবসর গ্রহণ করছেন এবং 60 বছর বয়সের সময় আপনার চাকরিরত অবস্থায় লাস্ট বেসিক পে হলো 60,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনার যদি চাকুরির সময়কাল 20 বছরের অন্ততপক্ষে বেশি হয়, অর্থাৎ 25 বছর বা 26 বছর বা 21 বছর যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম বেসিক পেনশন হবে আপনার 60,000 টাকায় 50%, অর্থাৎ 30,000 টাকা এবং এটাকেই ফুল পেনশন হিসাবে ধার্য করা হবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যদি কোনো সরকারি কর্মী 20 বছরের কম চাকরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি ফুল পেনশনের জন্য যোগ্য নন? এবং যদি যোগ্য না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বেসিক পেনশন নির্ণয়ের ফর্মুলাটা কী এবং তার বেসিক পেনশন কত হবে? দেখুন, এর সহজ ভাষায় উত্তর হলো 20 বছরের কম চাকুরি যদি কোনো কর্মী করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ফুল পেনশনের জন্য যোগ্য নন। এবং 20 বছরের কম চাকুরির ক্ষেত্রে আপনার বেসিক পেনশন নির্ধারণ করার যে ফর্মুলাটা, সেটা হলো আপনার যে বেসিক পেনশনটি দাঁড়াবে, সে বেসিক পেনশনকে 20 দিয়ে অর্থাৎ 20 দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে আপনার চাকুরির যে সময়কাল সেটার যে বছরটা হবে সেটা গুণ করতে হবে। ধরুন একজন ব্যক্তির লাস্ট বেসিক পে হচ্ছে 60,000 টাকা এবং চাকুরির সময়কাল হলো 18 বছর। তাহলে সেক্ষেত্রে তার বেসিক পেনশন হবে 60,000 টাকার 50% অর্থাৎ 30,000 টাকা এবং 30,000 টাকাটাকে প্রথমে 20 দিয়ে ভাগ করতে হবে এবং তার সঙ্গে যেহেতু তিনি 18 বছর চাকরি করেছেন তাই 18 দিয়ে গুণ করতে হবে ভাগফলটিকে। অর্থাৎ 30,000কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে হলো 1,500 এবং 1,500 গুণিত 18 সমান 27,000 টাকা হবে তার বেসিক পেনশন। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম। তাহলে যদি একজন কোনো সরকারি কর্মী 20 বছরের কম চাকরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি যত বছর চাকরি করুন না কেন, তাকে এই প্রসেসে অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী তাকে কিন্তু বেসিক পেনশনটি ক্যালকুলেট করতে হবে। তাহলে বন্ধুরা, পেনশন সংক্রান্ত বর্তমানে কোন কোন নিয়ম প্রযোজ্য আছে তা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।